আপনি আপনার বাজেটের 1/7 চুরি করে দেশের বাইরে পাচার করে দিচ্ছেন কার স্বার্থে? আপনার স্বার্থটা কোথায়? সরকারের স্বার্থটা কোথায় এখানে? কেন এদের মামলা, এদের নামে যখন রিট হয় সেটা খারিজ হয়ে যায় সেই রিটে, এবং তারা এক ধরনের ইমিউনিটিতে আছে। কোনো ব্যাংকে আপনি যখন সমাদৃত নন, আপনি ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে সামনে আগাবেন কিভাবে? আপনি নিজে ব্যবসা প্রতিষ্ঠা করতে পারছেন না। এবার আসেন চাকরির প্রশ্নে। আমাদের বেকারের সংখ্যা অলমোস্ট 4 কোটির কিছু বেশি, 4,60,00,000 এরকম কাছাকাছি। 18 কোটি মানে অলমোস্ট 19 কোটি লোকের দেশে 4 কোটি 4.5 কোটি যখন বেকার হবে, তখন তো এরা কোথায় যাবে? এরা তখন টাকার, ওই যে পুতুল গল্প করলেন 87,000 পিস ইয়াবা, 87 লাখ পিস হবে ওইটা। আপনি দেখেন বিভিন্ন রাজনৈতিক দলে, বিশেষ করে সরকারি দলে তরুণদের ভিড় লেগেছে। ভিড়টা কেন? ভিড়টা তো অস্তিত্বের। তার তো চাকরি নাই, সে চাকরি পাবে না। মাদারীপুরের যুবদল নেতার কাছে 2,000 কোটি টাকা পাওয়া গেছে। তো 2,000 কোটি টাকা যদি পাওয়া যায়, তরুণরা আপনার কাছে আসতে তো ইতস্তত বোধ করবেই। যুবলীগ নেতার কাছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার আশেপাশে আপনারা দেখেছেন কি এই সরকারি দল করে আঙুল ফুলে কলা গাছ হওয়া নেতাকর্মীদের 2-1জনের গল্প? নাম ছাড়া বলেন, কেউ কি বলতে চান? হ্যাঁ, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার এলাকার চেয়ারম্যানকে দেখেছি যে উনি আওয়ামী লীগের নমিনেশন নিয়ে, আওয়ামী লীগের টিকিট নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। ওনার নিজের বাড়ি ভিটা ছিল না, উনি এখন রংপুরের মধ্যে সর্বোচ্চ বড় বাড়ির মালিক। এই যে একটা গল্প শোনা গেল। এবার আমি উপজেলা চেয়ারম্যানদের সম্পর্কে ভাইকে একটা তথ্য দেই। উপজেলা চেয়ারম্যানদের সম্পদ বৃদ্ধির হার 12,000 গুণ। 1200 গুণ না, 12,000 গুণ। আপনি এবার বুঝেন 12,000 গুণটা কি জিনিস। ওটা ঠান্ডা মাথায় ভাবতে থাকেন, ওটা আমার মাথায় ঢোকেনি। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন, ওনার যদি 1,000 টাকা তখন থেকে থাকে, এখন 12,000 টাকা হয়েছে। কিন্তু 1,000 টাকা তো নিশ্চয়ই ছিল না, অনেক বেশি ছিল। আমাদের এইখানে আমাদের আজকের আয়োজক উপস্থিত আছে। আমার এই আয়োজকের কাছে একটা ছোট প্রশ্ন আছে। আজকে রাজনৈতিক কর্মকাণ্ডে ঢোকার আগে তুমি তো সামাজিক কাজ করেছো, তুমি আমাকে বলো তো, এই ব্যবসায়িক কিংবা এই প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে সে তার সাবজেক্টে ব্যবসা করেছে কিংবা প্রতিষ্ঠিত হয়েছে এরকম কয়জনকে দেখেছো? না, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়েছে, সাধারণ ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করেছে, করে কি তারা চাকরি পেয়েছে? কয়জনকে দেখেছো? চাকরি পেয়েছে, কিন্তু যারা যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে সেই ক্ষেত্রে তারা চাকরি পায় নাই। হয়তো আমি কৃষির পর পড়াশোনা করেছি, কিন্তু আমি চাকরি পেয়েছি হয়তো আইটির উপরে। আবার যারা আইটির উপরে পড়াশোনা করেছে তারা চাকরি পেয়েছে কৃষির উপরে। এটা একটা দুঃখজনক হচ্ছে একটা আমাদের দেশের। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বোধহয় বললা না, সবচেয়ে বড় যোগ্যতা, তোমাকে সরকারি দলীয় লোক হতেই হবে চাকরি পাওয়ার জন্য। এটা নিরপেক্ষ জায়গা থেকে বলতেছি। আর সরকারি লোক ছাড়া, মানে সরকারের আমি যদি তাদের লোক না হই তাহলে তো আমার চাকরি পাওয়ার তো কোনো সুযোগই নেই। আমি আমার একটা উদাহরণ দিতে পারি। আমার একটা ছোট ডিজাইনিং একটা হাউস আছে, ডিজিটাল প্রিন্টিং। তো পাবনা একটা ইউনিভার্সিটিতে ক্যালেন্ডারের জন্য আমি ওদের ওখানে কোটেশন দিয়েছি। তো কোটেশন দেওয়ার পরে আমার কাজ সব ঠিক হয়েছে। তো হওয়ার পরে যখন জানছে যে আমি একটা দলের সমর্থক, তখন আমাকে ওই কাজটা দেয় নাই। তারপরে ডিসি অফিস, এরকম অনেক জায়গায় মানে ভয় পায় আমাকে কাজ দিতে। হয়তো জানে যে ওকে দিলে হয়তো কাজটা পছন্দ মতো হবে, কিন্তু তারপরেও দেয় না। আমি যদি সরকারি দলের লোক হই তাহলে আমাকে দিবে। অনেক ধন্যবাদ পরাগ তোমাকে। পরাগ যেটা বলেছে সেইটা আমি আরেকটু ব্যাখ্যা করি। কেন সরকারি চাকরির কথা বললাম? প্রাইভেট চাকরির কি হলো? প্রাইভেট চাকরি হবে কোথা থেকে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, কোথাও শিল্পায়ন আছে, চাকরি তৈরি হয় কোথায়? চাকরি তৈরি হয় যখন ব্যবসা বাণিজ্য চলে দেশে, চাকরি তৈরি হয় যখন বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে ওঠে।
এখানে পাবনাতে একটা খুব বড় গ্রুপ আছে, ব্যবসায়িক গ্রুপ, এরা কত হাজার মানুষকে চাকরি দিয়েছে আপনারা জানেন। কিন্তু এই রকম গ্রুপ গত 10 বছরে কয়টা প্রতিষ্ঠিত হয়েছে? আপনি লোন দেখবেন, আপনি প্রতিষ্ঠান খুঁজে পাবেন না। প্রাইভেট সেক্টর হচ্ছে সবচেয়ে বড় সেক্টর মানুষের চাকরি তৈরির জন্য, যারা ব্যবসা করেন না। কিন্তু সেই প্রাইভেট সেক্টরই তো নাই, সেই প্রাইভেট সেক্টর তো হচ্ছে না। টাকা যেটা তোলা হচ্ছে ওটা তো দেশের বাইরে চলে যাচ্ছে। এইখানে স্বপ্ন নিয়ে বসে আছেন অনেকে, দল করছেন, দলের কারণে যে নির্যাতন আছে সেটা তো আছেই। এই দেশের বর্তমান সোশ্যাল সিকিউরিটির নাম হচ্ছে আওয়ামী লীগ। আপনি যদি এই সোশ্যাল সিকিউরিটি কার্ড মানে আওয়ামী লীগের সদস্য বা কোনো অঙ্গ সংগঠনের সদস্য না হন, কোথাও কোনো ক্ষেত্রে আপনি এগোতে পারবেন না, আপনি বাধাপ্রাপ্ত হবেন এবং আপনাকে দমিয়ে দেওয়া হবে। এই যে বাস্তবতা, এই বাস্তবতায় তরুণরা আপনারা কি ভাবছেন বলেন তো? কিভাবে কি করবেন একজন একটু বলেন। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা, রাজনৈতিক পরিকল্পনা শুনতে চাই না, রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এরপরে আপনারা বলবেন, আরও সুযোগ হবে। আমি জানতে চাই আপনি চলবেন কিভাবে, আপনার বাবা মা সন্তান কি করবেন, কি ভেবেছেন, কে বলবেন? আপনি ক্যাপ পরে আছেন, আপনি বলেন, সবার মধ্যে একটু আলাদা। আচ্ছা শুনে আসি, তারপরে ক্যাপওয়ালা ভাই আপনার কাছে আসছি। ধন্যবাদ আপা আপনাকে। আগে দেখা গেছে যে একটা মানুষ প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ডিগ্রি অর্জন করছে এবং ব্যবসার জন্য চেষ্টা করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই বিগত 16 বছরে এই সরকারের আমলে বড় হতে গেলে এক ধরনের কোড গায়ে দিলেই সে প্রতিষ্ঠিত। সেটা হচ্ছে আওয়ামী লীগের কোড গায়ে দিলে সে প্রতিষ্ঠিত, হোক সে চাকরির ক্ষেত্রে হোক সে বিজনেসের ক্ষেত্রে। আপনি যে কথাটা বলছেন যে 1000 বেড়ে 12,000 হয়েছে, তো প্রত্যেকটা সেক্টরে এটা হচ্ছে, এটাই। আর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যারা দেশকে ভালোবাসি, আপনার অনেকদিন আগে শ্রদ্ধেয় বুলবুল স্যার একটা কথা বলে গেছিলেন যে মোরা নিরন্ন মোরা ক্ষুধার্ত নেই কষ্টের কোনো শেষ, এই প্রশ্নের সোজা উত্তর তুমি দাও আমার দেশ। তো আমরা এখন এর কি বলবো? আমরা যদি দেশকে ভালোবাসি অবশ্যই দেশের জন্য আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য অবশ্যই আমাদেরকে লড়াই করতে হবে, এছাড়া আমাদের কোনো গতি নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি এই ভাইয়ের কথা সাথে যুক্ত করছি, আপনাদের একটাই এখানে পাওয়ার আছে, একটাই যুদ্ধ করার আছে, আপনার ভোটের অধিকার, আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। লড়াইয়ের কথাটা ভাই বলেছেন, কোনো সুনির্দিষ্ট দলীয় মত পথ বলে নয়। আপনার ভোট একটা ভাষা, আপনার ভোট আপনার জোর, যেইটা রাতের অন্ধকারে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেইটা পরিকল্পিতভাবে কমাতে কমাতে এমন একটা পর্যায়ে এসেছে যে ভোট শব্দটা বললে ভোট এবং কলঙ্ক শব্দটা সমার্থক হয়ে গেছে। ভোটের এই অধিকার আদায়ের জন্য আপনারা যেই হন, আমাদের দলের কর্মী হন, আমাদের দলের নেতা হন, আমাদের দলের বাইরের মানুষ হন, আপনি মানুষ হিসেবে আপনার বেঁচে থাকার অধিকার, আপনার পরিবার পরিজন, আপনার স্বপ্নকে বাস্তবায়নের অধিকারের জন্য হলেও ভোটের অধিকার আপনাকে ফিরে পেতে হবে। এই লড়াইটা বাংলাদেশকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার লড়াই। এই লড়াই বিএনপির ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। এই লড়াইটা বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের হাতে তাদের ভোটাধিকার, তাদের নিজ শর্তে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার। এই কারণেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনায়ক জনক তারেক রহমানের একটা খুব চমৎকার উদ্ধৃতি আছে, টেক ব্যাক বাংলাদেশ। কাদের কাছ থেকে? লুটেরাদের কাছ থেকে। কাদের কাছ থেকে? বাটপারদের কাছ থেকে। কাদের কাছ থেকে? চোরদের কাছ থেকে। আপনি কোন দল করেন কিছুই আসে যায় না, আপনি আমাকে পছন্দ করেন কি না তাতেও কিছু আসে যায় না। ভোটের অধিকার যদি আপনার থাকে, এই সরকারকে যেমন আপনি শায়েস্তা করতে পারবেন, ভবিষ্যতে আমাদের কোনো ভুল হলে আমাদেরকেও আপনারা জবাব দিতে পারবেন। কাজে এই একটা প্রশ্নে আমি আশা করি আপনারা সবাই তরুণ, আপনারা কি মনে করেন যে একসাথে আপনারা কাজ করতে পারবেন? এখানে যারা উপস্থিত আছেন তারা কি মনে করেন আপনারা কি পারবেন? কিভাবে পারবেন? আওয়াজই তো শুনতে পাচ্ছি না ভাই, কিভাবে পারবেন? আপনারা কি পারবেন? হ্যাঁ পারবো, ইনশাআল্লাহ পারবো। বলেন আপনারা সবাই পারবেন? মাঠে কি সবাই আসবেন? যখন প্রয়োজন হবে যে যে জায়গায় আছেন তার জায়গায় দাঁড়িয়ে আপনারা কি প্রতিরোধ গড়ে তুলবেন? আপনারা হাত তুলুন এবং বলুন ইনশাআল্লাহ আমরা সবাই থাকবো। এবং আপনাদের এই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।